আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে কি পড়েছিলাম আমরা, কেউ বলতে পারবে? ম্যাম বিপণনের আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। বাসায় পড়াশোনা করেছো? সামষ্টিক পরিবেশ পড়লাম। হ্যাঁ, জি আমরা ম্যাম। ব্যষ্টিক পরিবেশ আর সামষ্টিক পরিবেশ পড়েছিলাম। সবাই দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। আজকে আমরা ব্যষ্টিক বিপণন পরিবেশের উপাদান নিয়ে পড়াশোনা করব। তার আগে আমাকে বলো, ব্যষ্টিক পরিবেশ কাকে বলে? বিপণনের যে সকল পক্ষ শক্তি উপাদান নিয়ন্ত্রণযোগ্য এবং বিপণন কার্যক্রমে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদেরকে ব্যষ্টিক পরিবেশ বলে। ভেরি গুড, ভেরি গুড। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম এখানে বিপণনের পরিবেশ অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ, এটা কি পড়ানো হয়েছে? ওইটা অনুধাবনের কোশ্চেন দাগানো হয়েছে, দেখো। তুমি গত ক্লাসে ছিলে? না ম্যাম। হ্যাঁ, এই জন্যই জানো না। ওকে ম্যাম। লামিসা ফারজানা মাত্র জয়েন করেছে 11:19। 1 মিনিট, আমি একটু রোল নাম্বারগুলো লিখে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো ব্যষ্টিক বিপণন পরিবেশ বলতে যে সকল নিয়ন্ত্রণযোগ্য পক্ষ শক্তি ও উপাদান বিপণন কার্যক্রমের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোকে ব্যষ্টিক পরিবেশ বলে। এখন ব্যষ্টিক পরিবেশের উপাদানের একটি ছবি দেওয়া আছে তোমাদের বইতে, দেখো, চাঁদার মতো। ব্যষ্টিক বিপণন পরিবেশের উপাদানসমূহ: কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী, জনগোষ্ঠী। এই উপাদানগুলো ব্যবসা প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে এবং এই উপাদানগুলো ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে। প্রথম উপাদানটি দেখো, কোম্পানি। কোম্পানি হলো কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত, এখানে কতিপয় মানে কয়েকজন ব্যক্তির সমন্বয়ে গঠিত আইনসম্মত ব্যবসা প্রতিষ্ঠান। একটি কোম্পানিতে বিভিন্ন বিভাগ থাকে, যেমন ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, অর্থ বিভাগ, গবেষণা ও উন্নয়ন বিভাগ, হিসাব বিভাগ, বিপণন বিভাগ ইত্যাদি। এই সকল বিভাগের সমন্বয়ে বিপণন কার্যাবলী সম্পাদিত হয়। পরস্পর নির্ভরশীল এই সকল বিভাগের কাজের দক্ষতার উপর কোম্পানির দক্ষতা ও সুনাম নির্ভর করে। পরস্পর নির্ভরশীল, এই প্রতিটি বিভাগ একটি আরেকটির উপর নির্ভরশীল। ঠিক আছে, যেমন ক্রয় বিভাগ কাঁচামাল ক্রয় না করলে উৎপাদন বিভাগ উৎপাদন করতে পারবে না। উৎপাদন বিভাগ যদি উৎপাদন না করে তাহলে বিক্রয় বিভাগ কিছুই বিক্রি করতে পারবে না। এ কারণে বলা হয়েছে পরস্পর নির্ভরশীল এই সকল বিভাগের কাজের দক্ষতার উপর কোম্পানির দক্ষতা ও সুনাম নির্ভর করে। সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের কর্মনিষ্ঠা মানে হচ্ছে কাজের প্রতি একাগ্রতা, মনোযোগের সাথে কাজ করা। ঠিক আছে, কর্মীদের কর্মনিষ্ঠা ও কাজের সমন্বয়ের ভিত্তিতে কোম্পানির ব্যষ্টিক পরিবেশ গড়ে ওঠে। আচ্ছা, তোমাদের বইতে বানানটা ঠিক আছে কিনা দেখো, আমার বইতে ভুল ছিল, ব্যক্তিক আসছে, এটা ব্যষ্টিক হবে। না ম্যাম, এখানেও ভুল দেওয়া। হ্যাঁ, ঠিক করে নাও, ব্যষ্টিক হবে, ব্যষ্টিক পরিবেশ গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে কোম্পানি কি বুঝেছো সবাই এই উপাদানটি? জি ম্যাম।
আচ্ছা, এই ব্যষ্টিক বিপণন পরিবেশের যে ৬টা উপাদান আমরা পড়ব, প্রতিটা উপাদান কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিটা উপাদান দিয়ে তোমার জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন অথবা প্রয়োগের প্রশ্ন হতে পারে। ঠিক আছে? কাজেই প্রতিটি উপাদান সম্পর্কে একদম পরিষ্কার ধারণা রাখবা। এর পরের উপাদানটি হচ্ছে সরবরাহকারী। কোম্পানির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সকল উপকরণ সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী বলে। অনেক সময় এই লাইনটা দিয়ে প্রশ্ন হয় যে সরবরাহকারী কে বা সরবরাহকারী কাকে বলে। এই লাইনটি দিয়ে আমরা আনসার লিখতে পারবো, একটু ভিন্নভাবে লিখবা। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন উপকরণ সরবরাহ করে। এই সকল বাদ দিয়ে আমি কি বলেছি বলো? ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণ সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী বলে। ঠিক আছে? অথবা কেউ যদি মনে করো যে না আমি এই দুটো লাইন দিয়েই সংজ্ঞা লিখবো, সেও লিখতে পারো, সমস্যা নেই। সময় মতো প্রয়োজনীয় উপকরণ সরবরাহ না পেলে কোম্পানির কার্যক্রম ব্যাহত হয় এবং সুনাম ক্ষুণ্ণ হয়। এজন্য সরবরাহকারীদের কাজের উপর বিপণন দক্ষতা নির্ভর করে। কোম্পানির প্রয়োজন অনুযায়ী সরবরাহকারী নির্ধারণ করতে পারে। ঠিক আছে? ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন কাজ অথবা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্ন উপকরণ সরবরাহ করে তাদেরকে বলা হয় সরবরাহকারী। প্রয়োজনীয় উপকরণ যদি ব্যবসা প্রতিষ্ঠান সময় মতো সরবরাহ না পায় তখন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয় এবং কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয়। তাই সরবরাহকারীদের কার্যক্রমের উপর বিপণন দক্ষতা নির্ভর করে। কোম্পানি প্রয়োজন অনুযায়ী সরবরাহকারী নির্ধারণ করতে পারে। এরপরে মধ্যস্থ ব্যবসায়ী। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কোম্পানির পণ্য চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছায় তাদেরকে মধ্যস্থ ব্যবসায়ী বলে। যেমন পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, পরিবেশক, প্রতিনিধি প্রভৃতি। এটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীর উদাহরণ দিয়েছে এই লাইনটাতে। এদের সহযোগিতার উপর অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীদের সহযোগিতার উপর কোম্পানির বিপণন কাজের দক্ষতা নির্ভর করে। একজন মধ্যস্থ ব্যবসায়ী নির্ধারণের ক্ষেত্রে তাদের কাজের দক্ষতা, খরচ, প্রদত্ত সেবার মান ইত্যাদি বিষয় বিবেচনা করার প্রয়োজন। কারণ কোম্পানির কার্যপরিবেশ গঠনে এদের কার্যক্রম ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সরি। সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, এই দুটো পয়েন্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? জি ম্যাম। আচ্ছা, এর পরের উপাদানটি হচ্ছে পরিবেশক কি? সরি, ম্যাম পরিবেশকটা কি এটা বুঝলাম না। ডিলার নাম শুনেছো? জি ম্যাম। সেই ডিলারের বাংলাই হচ্ছে পরিবেশক। ওকে ম্যাম। এরা হচ্ছে বিভিন্ন কোম্পানির মানে অন্যান্য বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য যারা ক্রয় করবে তাদের কাছে পৌঁছে দেয়। ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাম। আচ্ছা, একটু আগে নাবিলার সরি নামটা ঠিক বলতে পারতেছি না, তার রোল নাম্বার লিখো নাই তুমি, রোল নাম্বার কত? নাবিলা নাসির, শুনতে পাচ্ছ আমাকে? জি মিস 2210। 210। আচ্ছা, ঠিক আছে। এর পরের উপাদানটি হচ্ছে ক্রেতা। ক্রেতা হচ্ছে কোম্পানির পণ্য ক্রয়কারী ব্যক্তি বা
প্রতিষ্ঠান। দেখো প্রথম লাইনটি দিয়ে যদি প্রশ্ন হয় ক্রেতা কে অথবা ক্রেতা কি, ক্রেতা কাকে বলে? ক্রেতা হচ্ছে কোম্পানির পণ্য ক্রয়কারী ব্যক্তি বা প্রতিষ্ঠান। বিপণনে বিভিন্ন ধরনের ক্রেতা লক্ষ্য করা যায়। প্রত্যেক ক্রেতার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তাদের ক্রয়ের ধরনও আলাদা। তাই ক্রেতাদের ক্রয় আচরণের উপর কোম্পানির বিপণন কার্যক্রমের পরিবেশ নির্ভর করে। এখন একজন জয়েন করেছে 220। এর পরের পয়েন্টটি হচ্ছে প্রতিযোগী। প্রতিযোগী হচ্ছে ব্যবসায় প্রতিপক্ষ যারা সাধারণত সমজাতীয় পণ্য বা সেবার অফার দেয়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমে অন্য যে সকল প্রতিষ্ঠান সমজাতীয় পণ্য বা সেবা অফারের মাধ্যমে প্রভাব সৃষ্টি করে তাদেরকে প্রতিযোগী বলা হয়। ঠিক আছে? যদি প্রশ্ন হয় জ্ঞানমূলক প্রশ্ন, প্রতিযোগী কে বা প্রতিযোগী কাকে বলে, প্রথম লাইনটি দিয়েও আনসার লিখতে পারো যে প্রতিযোগী হচ্ছে ব্যবসায় প্রতিপক্ষ যারা সাধারণত সমজাতীয় পণ্য বা সেবার অফার দেয়। অথবা এই অর্থাতের যে লাইনটা লেখা আছে এই লাইনটি দিয়েও আনসার লিখতে পারো যে কোনো প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমে অন্য যে সকল প্রতিষ্ঠান সমজাতীয় পণ্য অর্থাৎ একই ধরনের পণ্য বা সেবা অফারের মাধ্যমে প্রভাব সৃষ্টি করে তাদেরকে প্রতিযোগী বলা হয়। উদাহরণ দাও তো প্রতিযোগী। টিভিতে অ্যাড দেখো তো, সমজাতীয় পণ্যের কয়েকটি প্রতিযোগীর নাম বলো। ম্যাম ওয়ালটন আর মিনিস্টার। হ্যাঁ ঠিক আছে। অথবা যদি আমরা নুডলসের সাথে তুলনা করি, যে খাবার নুডলস, কোন কোন কোম্পানি নুডলস তৈরি করে? ম্যাগি আর মিস্টার নুডলস। আর আরো আছে, মনে পড়ছে না তাই তো? জি ম্যাম। কোকোলা নুডলস নাম শুনেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো সমজাতীয় ক্রেতাদের কাছে পণ্য বিক্রয়ের চেষ্টা করে। কোম্পানিকে বিভিন্ন ধরনের প্রতিযোগীকে মোকাবেলা করতে হয়। প্রতিযোগীর সংখ্যা, ধরন ও কাজের উপর কোম্পানির বিপণন কার্যক্রম নির্ভর করে। ঠিক আছে, প্রতিযোগীর সংখ্যা, ধরন ও কার্যক্রমের উপর কোম্পানির বিপণন কার্যক্রম নির্ভর করে। অর্থাৎ প্রতিযোগী কোম্পানি যদি উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তখন কিন্তু তোমাকেও উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করতে হবে। কেন বলো? উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে ওরা অল্প সময়ে প্রচুর পরিমাণে পণ্য উৎপাদন করবে, ওদের উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু বাজার হারিয়ে ফেলবে। অর্থাৎ তোমার পণ্যের ক্রেতার সংখ্যা কমে যাবে। এ কারণে বলা হয়েছে প্রতিযোগীর সংখ্যা, ধরন ও কার্যক্রমের উপর কোম্পানির বিপণন কার্যক্রম নির্ভর করে। এরপরে হচ্ছে জনগোষ্ঠী। জনগোষ্ঠী বলতে কোম্পানির কার্যক্রমে সরাসরি প্রভাব বিস্তারকারী জনগণকে বোঝায়। এই লাইনটিতেও প্রশ্ন হতে পারে যে জনগোষ্ঠী কি? জনগোষ্ঠী হচ্ছে কোম্পানির কার্যক্রমে সরাসরি প্রভাব বিস্তারকারী জনগণকে বোঝায়। যেমন আর্থিক জনগোষ্ঠী, গণমাধ্যম জনগোষ্ঠী, সরকারি জনগোষ্ঠী, নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী, স্থানীয় জনগোষ্ঠী, সাধারণ জনগোষ্ঠী ও অভ্যন্তরীণ জনগোষ্ঠী। নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী কোম্পানির উদ্দেশ্য অর্জনের সামর্থ্যকে গতিশীল করতে পারে। জনগোষ্ঠীর সহায়তা না করলে কোম্পানির কার্যক্রম বাধাগ্রস্ত হয়। কোম্পানিকে এই সকল জনগোষ্ঠীর সাথে সুসম্পর্ক তৈরি ও বজায় রাখতে হয়, যা সুষ্ঠু পরিবেশ গঠন করে। ঠিক আছে, এই যে জনগোষ্ঠীর উদাহরণ দেওয়া হয়েছে, এরা যদি কোম্পানিকে সহায়তা না করে তাহলে কিন্তু কোম্পানির কার্যক্রম বাধাগ্রস্ত হবে। ঠিক আছে, ম্যাম এখানে যে আমি আর্থিক জনগোষ্ঠী যারা আর নাগরিক যারা কার্যক্রম কোম্পানিতে জনগোষ্ঠী। অর্থ বিনিয়োগ করবে। ঠিক আছে,
জি ম্যাম। আর নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী? নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী এটা হচ্ছে যে তোমার দেশের হচ্ছে মাথায় আসতেছে না, প্রতিষ্ঠানের তোমার প্রতিষ্ঠানের কার্যক্রমের যারা সমালোচনা করবে, যে তুমি এমন কিছু করবা না যে তোমার সেই কাজের নেতিবাচক সমালোচনা হবে এবং তোমার কোম্পানির সুনামের উপর বা কাজের উপর সেটা প্রভাব পড়বে। ঠিক আছে, যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের কাজের মাধ্যমে পরিবেশের ক্ষতি করে, সেক্ষেত্রে কিন্তু খবর দেখলে তোমরা খেয়াল করবা যে পরিবেশবাদী আন্দোলন যারা করে, মানে পরিবেশবাদী যাদেরকে বলা হয়, অনেকগুলো গ্রুপ আছে, তখন কিন্তু তারা সেই কোম্পানির কাজের বিরুদ্ধে সোচ্চার হয়। ঠিক আছে, জি ম্যাম, থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের বেস্টিক পরিবেশের উপাদান। এখন আমরা চলে যাচ্ছি সামষ্টিক পরিবেশের উপাদান। সামষ্টিক পরিবেশের প্রধান উপাদান সমূহ খেয়াল করো। সামষ্টিক পরিবেশ মনে আছে কাকে বলে? কারো মনে নেই? জি ম্যাম, মনে আছে। বলো। যে সকল অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বিপণন কার্যক্রমে পরোক্ষভাবে পরোক্ষভাবে, প্রভাব বিস্তার করে হ্যাঁ, তাকে সামষ্টিক উপাদান বলে, পরিবেশ বলে। ভেরি গুড। এখন এই সামষ্টিক পরিবেশের প্রধান প্রধান উপাদানগুলো এখানে দেওয়া হয়েছে। 6টি উপাদান দিয়েছে দেখো। প্রথমে জনমিতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। অর্থাৎ এই উপাদানগুলো কোম্পানির বা ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে এবং এদের প্রভাব সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। প্রথম উপাদানটি দেখো, জনমিতিক পরিবেশ। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার আয়তন, ঘনত্ব, অবস্থান, গতিশীলতার ধারা, বয়স, ধর্ম, পেশা ইত্যাদি উপাদানের সমন্বয়ে গঠিত অবস্থাকে জনমিতিক পরিবেশ বলে। ঠিক আছে, জনসংখ্যার আয়তন, ঘনত্ব, অবস্থান, গতিশীলতার ধারা, বয়স, ধর্ম, পেশা ইত্যাদি উপাদানের সমন্বয়ে গঠিত অবস্থাকে জনমিতিক পরিবেশ বলে। এতে বিশেষ কোনো অঞ্চল বা ভূখণ্ডে জনসংখ্যার পরিমাণ, জনসংখ্যার ঘনত্ব, বয়স, লিঙ্গ অর্থাৎ নারী না পুরুষ সেটা, বর্ণ, জাতি, পেশা ইত্যাদির সংখ্যাতাত্ত্বিক বর্ণনা তুলে ধরা হয়। জনমিতিক পরিবেশ বিপণনকারীর কাছে প্রধান আগ্রহের বিষয়, কারণ এর সাথে জনগণ জড়িত এবং জনগণ বাজার সৃষ্টি করে, অর্থাৎ পণ্যের বা সেবার বাজার সৃষ্টি করে জনগণ। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জনমিতিক পরিবেশ। জি ম্যাম। জি ম্যাম। এর পরের উপাদানটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। কোন দেশের অর্থনীতির উপর যে সকল বাহ্যিক উপাদান ভোক্তাদের ক্রয় ক্ষমতা এবং ব্যয়ের ধরনের উপর প্রভাব বিস্তার করে সেগুলোর সমষ্টিকে অর্থনৈতিক পরিবেশ বলে। ভোক্তাদের ক্রয় ক্ষমতা এবং ব্যয়ের ধরনের উপর প্রভাব বিস্তার করে। ঠিক আছে, সরি। অর্থাৎ ভোক্তার ক্রয় ক্ষমতা এবং ব্যয়ের ধরনের উপর প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলো নিয়ে অর্থনৈতিক পরিবেশ গঠিত হয়। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো হলো জনগণের আয়, ব্যয়, সঞ্চয়, ভোগের ধরন, মুদ্রাস্ফীতি, পণ্য মূল্য, সুদের হার, ঋণ প্রাপ্তি ইত্যাদি। বলছে বিপণন ব্যবস্থা একটি অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলোর গতিশীলতার উপর বিপণন ব্যবস্থার উন্নয়ন ও প্রবৃদ্ধি নির্ভর করে। তাই বাজারে কেবলমাত্র জনগণ থাকলেই চলে না, ক্রয় ক্ষমতা সম্পন্ন এবং ক্রয়ে ইচ্ছুক জনগণ থাকা প্রয়োজন, কারণ দেশের অর্থনৈতিক কাঠামো পণ্য বিপণনের উপর প্রভাব সৃষ্টি করে।
যে জনসংখ্যা প্রচুর কিন্তু তাদের ক্রয় ক্ষমতা নেই, অথবা পণ্য ক্রয় ক্ষমতা আছে কিন্তু পণ্য ক্রয় করার কোনো ইচ্ছা নেই, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষে কি তার পণ্য বিক্রি করা সম্ভব হবে? মেয়েরা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আমি যে প্রশ্নটা করেছি সেটার আনসার দাও। ম্যাম কোয়েশ্চেনটা একটু আরেকবার করা যাবে? কোথায় ছিলে? কোথায় ছিলে ম্যাম বলো? নেট ডিস্টার্ব দিচ্ছে আমার। আমি বলেছি যে লাস্ট লাইনটাতে দেখো বলেছে যে বাজারে কেবলমাত্র জনগণ থাকলেই চলে না, ক্রয় ক্ষমতা সম্পন্ন এবং ক্রয়ে ইচ্ছুক জনগণ থাকা প্রয়োজন, কারণ দেশের অর্থনৈতিক কাঠামো পণ্য বিপণনের উপর প্রভাব সৃষ্টি করে। এখন আমি বলেছি যে একটি অঞ্চলে বা একটি জায়গায় প্রচুর জনসংখ্যা আছে, প্রচুর জনগণ, কিন্তু তাদের ক্রয় ক্ষমতা নেই, অথবা ক্রয় ক্ষমতা থাকলেও তাদের পণ্য কেনার কোনো ইচ্ছা নেই, সেক্ষেত্রে কোম্পানির পক্ষে বা ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে পণ্য বা সেবা বিক্রি করা সম্ভব হবে কিনা? না নো ম্যাম, ম্যাম, হবে না। হবে না। সেটাই আমি বলেছি। এরপরে দেখো প্রাকৃতিক পরিবেশ। কোন দেশের জলবায়ু, আবহাওয়া, প্রাকৃতিক সম্পদ, নদ নদী, ভূমণ্ডল, প্রাণী ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। জলবায়ু, আবহাওয়া, নদ নদী, ভূমণ্ডল, প্রাণী, বনজঙ্গল ইত্যাদি এই পরিবেশের অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। আচ্ছা, কারো ওখানে সাউন্ড হচ্ছে, একটু মিউট করে দাও। উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামালের যোগান প্রাকৃতিক পরিবেশ থেকেই পাওয়া যায়। প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত, এগুলো বিপণনের উপকরণ হিসেবে প্রয়োজন হয় এবং বিপণন কার্যাবলীকে প্রভাবিত করে। ফলে শিল্প প্রতিষ্ঠানের স্থাপন ও বাজারের পরিস্থিতি প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে। আমরা এর আগেও পড়েছি যে শিল্পের কাঁচামাল কোথা থেকে আসে বলো? প্রাকৃতিক পরিবেশ থেকে। হ্যাঁ, শিল্পের কাঁচামাল আসে প্রাকৃতিক পরিবেশ থেকে। কাজে যেখানে কাঁচামাল সহজলভ্য, দেখবা সেই এলাকায় অথবা কাঁচামালের উৎসস্থলের কাছাকাছি সেই ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। ঠিক আছে? এই জন্য লাস্ট লাইনটাতে বলেছে যে শিল্প প্রতিষ্ঠানের স্থাপন ও বাজারের পরিস্থিতি প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে। চতুর্থ উপাদানটি হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতৎ সংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় প্রযুক্তিগত পরিবেশ কি বা কাকে বলে, তখন এই লাইনটি দিয়ে আনসার লিখতে পারবে। নতুন প্রযুক্তির উদ্ভাবন, নতুন পণ্য, বাজার সুযোগ সৃষ্টি ইত্যাদি শক্তি নিয়ে প্রযুক্তিগত পরিবেশ গঠিত। প্রযুক্তিগত পরিবেশ বিপণনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা ও হুমকি সৃষ্টি করে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগও সৃষ্টি করে। প্রত্যেকটি নতুন প্রযুক্তি পুরাতন প্রযুক্তির স্থলাভিষিক্ত হয়। এই লাইনটার মানে কি বলো? প্রত্যেকটি নতুন প্রযুক্তি পুরাতন প্রযুক্তির স্থলাভিষিক্ত হয়। মানে নতুন প্রযুক্তি হচ্ছে পুরাতন প্রযুক্তির জায়গাটা দখল করে নেয়। দখল করে নেয়, হ্যাঁ, ভেরি গুড। অর্থাৎ নতুন প্রযুক্তি আসা মানেই পুরাতন প্রযুক্তি কিন্তু বাতিল হয়ে যায়, তখন সেই পুরাতন প্রযুক্তিটা আর কাজে লাগে না। প্রযুক্তিগত উন্নয়নের ফলে নতুন নতুন পণ্য উৎপাদন বা সেবা সৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। আচ্ছা, সামষ্টিক পরিবেশের যে উপাদানগুলো আমরা পড়ছি এই উপাদানগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি উপাদান দিয়ে জ্ঞানমূলক অনুধাবনের প্রশ্ন অথবা প্রয়োগের প্রশ্ন হতে পারে। কাজেই ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের যে উপাদানগুলো আজকে আমরা পড়ছি প্রত্যেকটি উপাদান সম্পর্কেই তোমরা একদম পরিষ্কার ধারণা রাখবা, যাতে যে কোনো ধরনের প্রশ্ন আসলেই আনসার করতে পারো।
সামষ্টিক পরিবেশের পঞ্চম উপাদানটি হচ্ছে রাজনৈতিক ও সামাজিক পরিবেশ। দেশের সরকার, রাজনৈতিক দল, তাদের মনোভাব, কর্মসূচি, দেশের রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। দেখো এই লাইনটি দিয়ে যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় যে রাজনৈতিক পরিবেশ কি, তখন আনসার লিখতে পারবে। বিপণন কার্যাবলীর উপর প্রভাব সৃষ্টিকারী বিভিন্ন সরকারি সংস্থা এবং সামাজিক স্বার্থ রক্ষাকারী সংগঠনগুলোর কার্যক্রমের সমন্বয়ে রাজনৈতিক ও সামাজিক পরিবেশ গঠিত হয়। সরকারের স্থিতিশীলতা, রাজনৈতিক মতাদর্শ, দৃষ্টিভঙ্গি, নীতিমালা, কর্মসূচি, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের রাজনৈতিক ভাবনা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি রাজনৈতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। রাজনৈতিক অবস্থা দ্বারা বিপণন কার্যক্রম বিশেষভাবে প্রভাবিত হয়, যেমন বিশুদ্ধ খাদ্য সামগ্রী আইন, ওজন ও পরিমাপ বিষয়ক অধ্যাদেশ, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদি বিপণন কার্যক্রমে প্রভাব সৃষ্টি করে। সাংস্কৃতিক পরিবেশের সর্বশেষ উপাদানটি হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে ওই সকল প্রতিষ্ঠান ও শক্তির সমন্বয়ে গঠিত অবস্থা যা দ্বারা জনসাধারণ সমাজের মৌলিক মূল্যবোধ, রীতিনীতি, আইন কানুন ইত্যাদির অনুশীলন ও অভ্যাস আয়ত্ত করে। সমাজের মৌলিক মূল্যবোধ, প্রত্যক্ষণ, অগ্রাধিকার এবং আচরণের উপর প্রভাব সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য শক্তিগুলোর মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশ গঠিত হয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ইত্যাদির মাধ্যমে জনগণ সাংস্কৃতিক পরিবেশের বিষয়গুলোর অনুশীলন ও অভ্যাস আয়ত্ত করে। এগুলো ভোক্তাদের ভোগ অভ্যাসের উপর প্রভাব সৃষ্টি করে। এই ছিল আমাদের সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ। আচ্ছা, এরপরে তোমাদের বইতে দেখো ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদানের পার্থক্য দেওয়া আছে। ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের পার্থক্য 2.13 পেয়েছো? জি ম্যাম। এটা একটু দাগিয়ে রাখো, এটা একটু পড়বে, ঠিক আছে? পার্থক্যগুলো সহজ আছে, একটু পড়বে এটা। আর আজকে আমরা যা পড়লাম তার মধ্যে থেকে অনুধাবনের কিছু প্রশ্ন পাবে। অনুধাবনের প্রশ্নের ওখানে চলে যাও। গিয়েছো? জি ম্যাম। আমার বইতে 9 নাম্বার দেখো, প্রতিযোগী কিভাবে পণ্য বিপণনে প্রভাব বিস্তার করে ব্যাখ্যা করো। সম্মিলিত বোর্ড 18 সালে এসছে। প্রতিযোগী কিভাবে পণ্য বিপণনে প্রভাব বিস্তার করে? ম্যাম এখানে 15 জি নম্বর। ম্যাম পেয়েছি। আচ্ছা, 15 নাম্বার, সবাই একটু দাগিয়ে নাও। আরেকটা প্রশ্ন দেখো, প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ সৃষ্টি করে। এটা দিনাজপুর 2019-এ এসছে। জি ম্যাম পেয়েছি। জি ম্যাম 20 নম্বর। আচ্ছা, উনিশে এসছে, এরকম কোনো কোশ্চেন বাদ দিয়েছে কিনা একটু দেখো, কারণ আমার এই বইটাতে 19 সালের কোশ্চেন নেই। একটা হচ্ছে আমাদের এখানে 21 নম্বরটা, প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে। আচ্ছা, গুড, ম্যাম এই দাগাও যে দাগাও দাগাও। সেকেন্ডটাও তো তাই, দিনাজপুর বোর্ডে 2019-এ। ওখানে শুধু সুযোগ সৃষ্টি করে এটা বলেছে, আর ও যেটা বললো সেটা আচ্ছা। হচ্ছে সুযোগ ও হুমকি দুটো বলেছে। আর কোনো কোশ্চেন কি বাদ পড়েছে? নো ম্যাম। আচ্ছা, বাদ না পড়লে আজকে যে আমরা ব্যষ্টিক পরিবেশ আর সামষ্টিক পরিবেশের উপাদানগুলো পড়লাম, এগুলো বাসায় আবার ভালোভাবে মন দিয়ে পড়বে, ঠিক আছে? আমি বারবার বলছি যে উপাদানগুলো গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলক, অনুধাবন এবং প্রয়োগের প্রশ্ন আসে।
আমি এখানে আরেকটা প্রশ্ন দেখলাম, এটা ব্যষ্টিক পরিবেশের প্রভাব কিছুটা নিয়ন্ত্রণযোগ্য, রাজশাহী 19 সালে। এটা গত ক্লাসে দাগানো হয়েছিল, তুমি ছিলে না তাই ও, জানো না। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এই অধ্যায়ের থিওরি কিন্তু পড়া শেষ। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে যা পড়লাম এটার মধ্যে থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। আচ্ছা মেয়েরা, আরেকটা কোশ্চেন দাগাও। আমি এই যে এখানে দেখতে পাচ্ছি, জনমিতিক পরিবেশ বলতে কি বোঝায়? আমার বইতে 11 নাম্বার, তোমাদের বইতে কত দেখো? 17 নম্বর। 17 নাম্বার। আচ্ছা, আজকের পড়া নিয়ে কারো কোনো প্রশ্ন নাই তাই তো? আচ্ছা, পার্থক্য যেটা বললাম 2.13, একটু পার্থক্যের পেজটা খুলো। জি ম্যাম, ঠিক আছে। ওখানে উপাদানগুলো তো পড়লে বুঝবা যে ব্যষ্টিক পরিবেশে কি কি উপাদান আছে আর সামষ্টিক পরিবেশে কি কি উপাদান আছে। ঠিক আছে, প্রভাবের ধরন যেটা সংক্ষেপে পড়বা তাহলে মনে থাকবে। প্রভাবের ধরন কি দেখো, বিপণন কার্যক্রমের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে, এটুকুন পড়লেই হবে। ঠিক আছে, আর সামষ্টিক পরিবেশের ওখানে গিয়ে দেখো বিপণন কার্যক্রমের উপর পরোক্ষভাবে প্রভাব সৃষ্টি করে। আওতা দেখো অত্যন্ত ছোট ব্যষ্টিক পরিবেশে, এটুকুন পড়বা। আর সামষ্টিক পরিবেশের আওতা হচ্ছে অত্যন্ত ব্যাপক। অবস্থান দেখো যে উপাদানগুলো কোম্পানির কাছাকাছি অবস্থান করে এবং এগুলো কোম্পানির কার্যক্রমের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। সামষ্টিক পরিবেশে উপাদানগুলো কোম্পানির বাইরে অবস্থান করে এবং এগুলো পরোক্ষভাবে কোম্পানির সাথে জড়িত থাকে। নিয়ন্ত্রণ তো আমরা পড়েছি যে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কিছুটা হলেও নিয়ন্ত্রণযোগ্য বা কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে, আর সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না। পূর্বানুমান, ব্যষ্টিক পরিবেশের উপাদানের প্রভাব সম্পর্কে কোম্পানি পূর্বানুমান করতে পারে, অর্থাৎ আগে থেকে কিছুটা অনুমান করতে পারে, আর যেটা সামষ্টিক পরিবেশের ক্ষেত্রে সম্ভব নয় বা অনুমান করা যায় না। পরিবর্তনশীলতা দেখো যে তুলনামূলকভাবে কম পরিবর্তনশীল ব্যষ্টিক পরিবেশ, আর সামষ্টিক পরিবেশ তুলনামূলকভাবে অধিক পরিবর্তনশীল। সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্য, এটা পড়বা হচ্ছে যে মূল উদ্দেশ্য হলো এখান থেকে ব্যষ্টিক পরিবেশের এখানে দেখো মূল উদ্দেশ্য হলো ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়া। আর সামষ্টিক পরিবেশের ওখানে গিয়ে দেখো লাস্টের দিকে অর্থাতের পরে এর মূল উদ্দেশ্য হলো নিজেকে খাপ খাওয়ানোর কৌশল গ্রহণ করা, করে না করা। নিজেকে মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানকে বা কোম্পানিকে। সামষ্টিক পরিবেশের মূল উদ্দেশ্য হলো কোম্পানিকে খাপ খাওয়ানোর কৌশল গ্রহণ করা। হুমকি ও সুযোগ, ব্যষ্টিক পরিবেশে দেখো বিপণনকারীর জন্য বড় ধরনের কোনো হুমকি ও সুযোগ সৃষ্টি করতে পারে না ব্যষ্টিক পরিবেশ। ঠিক আছে, আর সামষ্টিক পরিবেশ বিপণনকারীর জন্য তুলনামূলকভাবে অধিক সুযোগ ও হুমকি সৃষ্টি করতে পারে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, যেহেতু সপ্তাহে একদিন ক্লাস হয় এই কারণে একটু বেশি করে পড়িয়েছি এবং তোমরাও বাসায় পড়ে একটু শেষ করবে, কারণ সামনে কিন্তু ক্লাস টেস্ট চলে আসতেছে। সেকেন্ড অধ্যায় আমি শেষ করেছি, আর ফার্স্ট পেপারের যতটুকু শেষ করতে পারবো রুটিন হওয়ার আগ পর্যন্ত ততটুকুই আমি পরীক্ষায় দিব।
ঠিক আছে, সবাই ভালো থেকো। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।